Very good evening, my beloved student and my dear future officers. Welcome back on this learning platform, Civil Service 247. This is me, Shomin Goswami, educator of Civil Service 247, and I taught thousands of students like you past few years, civil service examination and others competitive exam battlefield. So, my friends, এই ক্লাসে আমরা স্যার কমপ্লিট ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন আলোচনা করছি ফর আওয়ার আপকামিং ডাব্লিউবিসিএস এক্সাম 2025, 2026 or 2027 or any kind of state public service commission exam including ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যেখানে ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন তোমাদের রয়েছে সেখানে কিন্তু ক্লাসটা কাজে দেবেই। সিভিল সার্ভিস এক্সামের যারা প্রিপারেশন করছো তাদের জন্য তো স্যার অবশ্যই কাজে দেবে, কেমন একটা। সো আমরা আগের দিন আলোচনা করছিলাম স্যার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা আজকে লাস্ট পার্টে এসে পৌঁছেছি। আজকে স্যার 4 নম্বর ক্লাস। আমি তোমাদের ছোট্ট ছোট্ট টপিকের মাধ্যমে হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফলোড বাই দ্য এম লক্ষ্মীকান্ত বুক আমি ফলো করে এই চ্যানেলে তোমাদের সিরিজটা কমপ্লিট করাবো। কারণ তোমরা যখন বাড়িতে পড়বে তোমাদের পড়তে যেন সুবিধা হয়, কেমন একদম। তো আজকে আমরা স্যার লাস্ট পার্টে রয়েছি। আমরা এতদিন পর্যন্ত কি পড়েছি স্যার? আমরা এতদিন পর্যন্ত দেখেছি এন্টায়ার কোম্পানি রুল, 1773 রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে 1753 চার্টার অ্যাক্ট। তারপরে আমরা দেখেছি দ্য গ্রেট রিভোল্ট অফ 1857 এবং 1858-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1861 কাউন্সিল অ্যাক্ট, 1992 আমরা দেখেছি স্যার কাউন্সিল অ্যাক্ট, সরি 1892 কাউন্সিল অ্যাক্ট। তারপরে আমরা স্যার দেখেছি 1909 মডেলে মিন্টো রিফর্ম, যেখানে ইন্ট্রোডিউস করা হয় স্যার সেপারেট ইলেক্টরেট, কেমন একদম। তো এই পর্যন্ত আমরা স্যার দেখেছি, কেমন। তো যে সমস্ত স্টুডেন্ট নতুন রয়েছে তাদের জন্য আমি আবারও বলছি যে এই ক্লাসগুলো, প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও। প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে কি হবে, তোমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, টপিকের সঙ্গে লিঙ্ক করতে পারবে, কেমন একদম। তো আমরা যখন কোম্পানি রুল দেখেছি, কোম্পানি রাজ দেখেছি 1773 to 1833, তখন আমরা দেখেছি স্যার একটা সেন্ট্রালাইজেশন প্রসেস, কেন্দ্রীয়করণের একটা প্রবণতা। এবং তারপর 1861 থেকে আমরা দেখছি স্যার ডিসেন্ট্রালাইজেশন মোটামুটি শুরু হয়ে গেছে, বুঝতে পারলাম। প্রভিন্স গুলোকে তাদের লেজিসলেচার ফিরিয়ে দাও। লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল না প্রভিন্সে, কিন্তু প্রভিন্স গুলোর গভর্নরকে বলা হচ্ছে যে নাও তোমরা 1861 থেকে তোমরা তোমাদের প্রভিন্সে যে লোকাল ল সেগুলো তোমরা তৈরি করতে পারবে একটু একটু করে, কেমন একদম। তো 1861, তারপর 1892, 1909 আমরা অলরেডি দেখেছি। আজকে আমরা যেখান থেকে স্যার ক্লাস শুরু করব, কেমন একদম, শোনো জাস্ট আ মিনিট। আজকে আমরা যেখান থেকে স্যার ক্লাস শুরু করব সেটা হচ্ছে স্যার 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা মন্টেগু চেমসফোর্ড রিফর্ম, কেমন একদম। তো আমি অলরেডি এগুলো পড়িয়েছি, তোমরা প্রিভিয়াস ক্লাস একবার দেখে নেবে, দেখলে তোমাদের সুবিধা হবে। 1892 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আগের দিন পড়িয়েছি, যেখানে ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেশন দেওয়া হয়। ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেশন দেওয়া হয় কোথা থেকে? যে সমস্ত ডিস্ট্রিক্ট বোর্ডস রয়েছে, মিউনিসিপ্যালিটিস রয়েছে, বুঝতে পারলাম, লোকাল বডিজ রয়েছে, তাদের মধ্যে থেকে তারা স্যার নির্বাচন করবে, তারা তাদের মধ্যে থেকে নমিনেশন করা হয়, কেমন। তো নমিনেশন করা হলো, বলা যেতে পারে এটা ছিল স্যার ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। আমি আগের দিন পড়িয়েছি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এবং এগুলো একটু দেখে নেবে, কেমন একদম। ওকে স্যার, আজকে যেখান থেকে ক্লাস শুরু করব সেটা হলো স্যার 1919 মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। কিন্তু 1919 মন্টেগু চেমসফোর্ড রিফর্মের আগে, মানে 1909 অব্দি আমরা পড়েছিলাম স্যার। তারপরে হিস্ট্রিতে তোমরা রেস্ট অফ দ্য ইভেন্ট গুলো পড়বে। কিন্তু 1914-এ ভারতবর্ষে একটা গ্রেট ইভেন্ট ঘটে, সেটা হচ্ছে স্যার ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের রিয়েল হিরো স্যার গান্ধীজির এন্ট্রি হয়, কেমন একদম। তো 1914-এ গান্ধীজি আসার পর থেকে, এবং তোমরা জানো যে সেই সময় স্যার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়। এবং 1914-এ গান্ধীজি আসার পর থেকে, বুঝতে পারলাম, জাস্ট মিনিট, আমি একটু ইঙ্কটা নিয়ে নিই, তোমাদের সুবিধা হবে। জাস্ট মিনিট, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে, কেমন একদম। শোনো, বলছি 1914-এ গান্ধীজি আসার পর থেকে 1914 থেকে 1918 অব্দি, বুঝতে পারলাম, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়া অব্দি ভারতবর্ষে একটা স্পেসিফিক ডিমান্ড রাইজ হতে শুরু করে, যেটাকে বলা হয় স্যার স্বরাজ। বুঝতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। তো স্বরাজের দাবি স্যার উত্থান হয় বেশি। এবং তুমি দেখবে যে 1906-এ যেখানে মুসলিম লীগ এস্টাবলিশড হওয়ার পর 1909-এ যেখানে সেপারেট ইলেক্টরেট দেওয়া হয় মুসলিম লীগকে,
এবং এই নিয়ে আইএনসির সঙ্গে মুসলিম লীগের যে মতবিরোধ চলছিল সেপারেট ইলেক্টরেটকে কেন্দ্র করে, তো এই যে বিরোধ, সেই বিরোধের নিষ্পত্তিও হবে 1916-এর লখনৌ প্যাক্টে, গান্ধীজির ছিল বলেই, বোঝাতে পারলাম, প্রিসাইডিং বাই লোকমান্য তিলক। কিন্তু গান্ধীজির স্যার লিডারশিপেই আইএনসি এবং মুসলিম লীগ পুনরায় স্যার কাছাকাছি আসে। তো এরকম সময় গোটা ইন্ডিয়াতে ডিমান্ড গান্ধীজির নেতৃত্বে রাইজ হতে থাকে, সেটা হলো স্যার স্বরাজ। কেন স্পেসিফিক ডিমান্ড কেন বলছেন স্যার? এতদিন পর্যন্ত তুমি দেখবে যে 1885-তে আইএনসির ফরমেশনের পর আইএনসির যারা লিডার ছিল তাদের স্যার প্রথম দিকে স্যার প্রেয়ার, পিটিশন অ্যান্ড প্রোটেস্ট এর মধ্যেই স্যার এরা সীমাবদ্ধ ছিল। কেমন একদম 1906 এর পর 1905, 1905-06 তোমরা দেখবে যে এক্সট্রিমিস্ট ধীরে ধীরে উত্থান হতে শুরু করে। এবং এখানেও কিন্তু সে কংগ্রেসের নরমপন্থী বলো চরমপন্থী বলো, কারোর মধ্যে স্যার স্পেসিফিক ডিমান্ড ছিল না। বুঝতে পারলাম না যে হ্যাঁ ব্রিটিশ সরকারের অধীনে থেকে ভারতবর্ষের উন্নতি সম্ভব, আইএনসি প্রথম শ্রেণীর নেতারা প্রথম দিকে ভাবতেন। তো বিষয় হচ্ছে যে তার ব্রিটিশ সরকারের ব্রিটিশ গভর্নমেন্টের অধীনে থেকেই তারা বিভিন্ন রিফর্মের দাবি করতেন। বুঝতে পারলাম। কিন্তু স্বরাজ দরকার, এটা ফার্স্ট টাইম স্যার স্বরাজের দাবি আরো জোরালো হয় আইএনসি জাতীয় কংগ্রেস যখন স্যার জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যখন গান্ধীজি ভারতবর্ষে আসে। কেমন একদম। এবং তোমরা দেখবে যে গান্ধীজি একটা জিনিস দাবি করতে থাকে, সেটা হলো স্যার প্রভিন্সিয়াল অটোনমি। গান্ধীজি কি দাবি করে স্যার? গান্ধীজি দাবি করতে থাকে স্যার প্রভিন্সিয়াল অটোনমি। কেমন একদম, হ্যাঁ স্যার। তো প্রভিন্সিয়াল অটোনমি কেন? কারণ তোমরা দেখবে, তো মনে করে দেখো, 1773 থেকে যেখানে প্রভিন্স গুলোর কাছ থেকে ল মেকিং ক্ষমতা ট্রান্সফার করা হচ্ছিল টুয়ার্ডস দ্য বেঙ্গল, এবং 1933-তে এসে যেখানে কমপ্লিটলি বলে দেওয়া হয় যে প্রভিন্সের কোনো কি থাকবে না স্যার, কোনো লেজিসলেচার, কোনো লেজিসলেটিভ ক্ষমতা থাকবে না, গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবার থেকে বলা হবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এবং তিনি অল ইন্ডিয়ার জন্য এক জায়গা থেকে স্যার ল তৈরি করা হবে। 1861-এ দেখবে ধীরে ধীরে স্যার প্রভিন্স গুলোকে লেজিসলেটিভ পাওয়ার গভর্নর জেনারেলের হাতে ফিরিয়ে দেওয়া শুরু হয়। তো গান্ধীজি 1919-এ এসে 1919 আস্তে আস্তে যেটা ডিমান্ড শুরু হয়, সেটা প্রভিন্স গুলোকে মোর অটোনমি দিতে হবে। কেন? কারণ 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা বলা হয়েছিল গুড গভর্নেন্স। তো কাদের জন্য গুড গভর্নেন্স? ইন্ডিয়ানসদের জন্য। তো ইন্ডিয়ানসদের যদি গুড গভর্নেন্স দিতেই হয়, ভালো শাসন ব্যবস্থা দিতেই হয়, তাহলে ইন্ডিয়ানসদের মোর পার্টিসিপেশন লাগবে। কেমন? তো ইন্ডিয়ানসদের মোর পার্টিসিপেশন দিতে গেলে কি করতে হবে স্যার? প্রভিন্স গুলোকে অটোনমি দিতে হবে। তো এই প্রভিন্সিয়াল অটোনমির ডিমান্ড শুরু হয়। এবং এই সময় ব্রিটিশ সরকার রিয়েলাইজ করে যে না, নতুন করে 1909-এর অ্যাক্টকে স্যার রিভিউ করার দরকার রয়েছে। এবং 1909-এর 10 বছর পর স্যার 1919 আসে, হ্যাঁ স্যার। তো রিভিউ করার দরকার রয়েছে, এবং এই সময় বাদ বাকিটা তোমাদের হিস্ট্রিতে পড়াবো, বা হিস্ট্রি যখন পড়বে, হিস্ট্রি টিচারের কাছে পড়বে। আমার কাজ হচ্ছে পলিটিতে তোমাদের রিলেট করে দেওয়া। তো গান্ধীজি যখন স্যার ডিমান্ড শুরু হয় প্রভিন্সিয়াল অটোনমি, প্রভিন্স গুলোকে মোর পাওয়ার দেওয়ার, তখন ব্রিটিশ সরকার বলে ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্ট বলে ঠিক আছে, প্রভিন্সিয়াল অটোনমি তোমাদের দেওয়া হবে। কিন্তু এরা অ্যাকচুয়াল প্রভিন্সিয়াল অটোনমি আমাদের দেয় না, না স্যার। এরা যেটা দেয় সেটাকে বলা হয় স্যার ডায়ার্চি। এরা যেটা ইন্ট্রোডিউস করে, এরা মানে স্যার এরা মানে স্যার ব্রিটিশ গভর্নমেন্ট। বোঝাতে পারলাম? তো ব্রিটিশ গভর্নমেন্ট 1919-এ যে ল নিয়ে আসে সেটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। এবং মন্টেগু চেমসফোর্ড রিফর্মে যেটা ইন্ট্রোডিউস করা হয় সেটা হলো স্যার ডায়ার্চি ইন্ট্রোডিউস করা হয়। হ্যাঁ স্যার, কোথায়? প্রভিন্সিয়াল লেভেলে। প্রভিন্সিয়াল লেভেলে বলা হয় তোমাদের অটোনমি দেওয়া হবে, কিন্তু প্রভিন্সিয়াল লেভেলে অটোনমির জায়গায় ইন্ট্রোডিউস করা হয় স্যার ডায়ার্চি। এখন অনেকে এটাকে ডায়ার্কিও বলে, ডায়ার্চি বলে, কোনো অসুবিধা নাই। তো ডায়ার্চি বা ডায়ার্কি কি আমরা দেখব। ডায়ার্চি বা ডায়ার্কি বলতে দেখো, ব্রিটিশ সরকার বলে ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্ট বলে ঠিক আছে, তোমাদের বাইক্যামেরালিজম লাগবে। বাইক্যামেরালিজম তোমাদের দেওয়া হবে, মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেওয়া হবে। একটা হচ্ছে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর একটা আপার হাউস কাউন্সিল অফ স্টেট, যেটা আজকে আমাদের রাজ্যসভা রয়েছে কাউন্সিল অফ স্টেট, এরকমই। বুঝতে পারলাম? তো বাইক্যামেরালিজম সেন্ট্রাল লেভেলে দেওয়া হয়। কিন্তু স্টেট লেভেলে ডায়ার্চি ইন্ট্রোডিউস করা হয়। ডায়ার্চি মানে দেখো, দুটো লিস্ট করা হয়। একটা হচ্ছে রিজার্ভ লিস্ট। এই রিজার্ভ লিস্ট কার কাছে থাকবে? রিজার্ভ লিস্ট থাকবে স্যার গভর্নর জেনারেল অফ
যে রাজ্যের প্রভিন্সের যে গভর্নর, সেই গভর্নর জেনারেলের হাতে থাকবে স্যার রিজার্ভ লিস্ট। এখন রিজার্ভ লিস্টের মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে। তার মধ্যে তোমার ল অ্যান্ড অর্ডার হয়ে গেল, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তো ল অ্যান্ড অর্ডার বলো, পুলিশ বলো, কেমন, হ্যাঁ স্যার, রেভিনিউ বলো, যত ইম্পর্টেন্ট ম্যাটার সমস্ত কিছু থাকবে রিজার্ভ লিস্টের মধ্যে। ট্রান্সফার লিস্টের মধ্যে কি দেওয়া হলো? ট্রান্সফার লিস্টের মধ্যে ইন্ডিয়ানসদের দেওয়া হলো ক্ষমতা, যেখানে বলা হলো তোমরা হেলথ দেখো, তোমরা এডুকেশন দেখো। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ। তো হেলথ দেখতে গেলে, এডুকেশন দেখতে গেলে কি লাগবে? হেলথ দেখতে গেলে, এডুকেশন দেখতে গেলে স্যার যেটা লাগবে সেটা হলো রেভিনিউ, পয়সা। কিন্তু পয়সা কার কাছে? পয়সা তো স্যার গভর্নর জেনারেলের কাছে। বোঝাতে পারলাম না পারলাম না? কারণ রিজার্ভ লিস্টে রয়েছে রেভিনিউ ম্যাটার্স। তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যেগুলো ক্রুশাল ম্যাটার, সেগুলোকে নিয়ে নেওয়া হয় রিজার্ভ লিস্টে, যেটা গভর্নর জেনারেলের হাতে থাকে। এবং ট্রান্সফার লিস্টের মধ্যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়। তো বলা হয় চলো তোমাদের প্রভিন্সিয়াল অটোনমি দিয়ে দেওয়া হলো। কিন্তু গান্ধীজি স্যার প্রভিন্সিয়াল অটোনমি এটা নয়, গান্ধীজি জানতেন, এবং এটাকে বলা হয় স্যার ডায়াট্রি। এবং এই 1919 মন্টেগু চেমসফোর্ড রিফর্মের রিটালিয়েশনে গান্ধীজি লঞ্চ করেন স্যার নন কোঅপারেশন মুভমেন্ট, যেটা তোমরা স্যার প্যান ইন্ডিয়া মুভমেন্ট, যেটা তোমরা হিস্ট্রিতে পরবর্তীকালে পড়বে, কেমন একদম। তো প্রভিন্সিয়াল লেভেলে বলা হয় কি, যে যে প্রভিন্সিয়াল অটোনমির ডিমান্ড হয়ে আসছিল, স্পেসিফিক ডিমান্ড হয়ে আসছিল, স্বরাজের ডিমান্ড হয়ে আসছিল, প্রভিন্সগুলোকে মোর পাওয়ার দেওয়ার কথা বলা হচ্ছিল, সেখানে তা না দিয়ে ব্রিটিশ সরকার, ব্রিটিশ গভর্নমেন্ট কি করে স্যার? ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করে রিজার্ভ লিস্ট অ্যান্ড ট্রান্সফার লিস্ট। রিজার্ভ লিস্টের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা গভর্নর জেনারেলের হাতে, ট্রান্সফার লিস্টে দেওয়া হলো স্যার কার হাতে স্যার? ট্রান্সফার লিস্ট দেওয়া হলো ইন্ডিয়ানসদের হাতে। ওকে, বেশ। তারপরে স্যার, তারপরে যদি তুমি দেখো বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউস করা হয়। হ্যাঁ স্যার, বাইক্যামেরালিজম ওয়াজ ইন্ট্রোডিউস ইন সেন্ট্রাল লেভেল। প্রভিন্সিয়াল লেভেলে বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউস করা হবে স্যার 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে। দ্য অ্যাক্ট রিকোয়ার্ড দ্যাট 3 আউট অফ 6 মেম্বার অফ ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, মানে শোনো, ভাইসরয়ের একটা এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, সেই এক্সিকিউটিভ কাউন্সিলের 6 জন মেম্বারের মধ্যে 3 জন হবে স্যার ইন্ডিয়ান। বুঝতে পারলাম? এক্সক্লুডিং দ্য কমান্ডার ইন চিফ ছাড়া 3 জন মেম্বার যারা স্যার ইন্ডিয়ানস হবে। বুঝতে পারলাম? এবং পাবলিক সার্ভিস কমিশনকে এস্টাবলিশ করা হয় কোথায়? 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে। তো 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে যেটা ডিমান্ড হয়ে আসছিল, স্পেসিফিক ডিমান্ড, স্বরাজ, মোর প্রভিন্সিয়াল অটোনমি, বাট প্রভিন্সিয়াল অটোনমির জায়গায় যেটা দেওয়া হয় সেটা স্যার ডায়ার্চি। ডায়ার্চি স্যার ইন্ট্রোডিউস করা হয় কোথায়? ডায়ার্চি স্যার ইন্ট্রোডিউস করা হয় অ্যাট দ্য প্রভিন্সিয়াল লেভেল। মনে রাখবে, পরীক্ষায় যদি এমসিকিউ দেয় যে ডায়ার্চি ইন্ট্রোডিউস করা হয় অ্যাজ এ সেন্ট্রাল লেভেল, সেন্ট্রাল লেভেলে ডায়ার্চি ইন্ট্রোডিউস করা হবে লেটার অন 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে। বোঝাতে পারলাম না পারলাম না? কিন্তু 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে লেভেলে প্রভিন্সিয়াল লেভেলে ডায়াট্রিক ইন্ট্রোডিউস করা হয়। পরীক্ষায় এমসিকিউ দেবে সেন্ট্রাল লেভেলে, না স্যার প্রভিন্সিয়াল লেভেলে। মনে রাখবে, কেমন একদম। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে, তাহলে স্যার আমরা এবার আগে যাব একদম। এইবার 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়ে গেল স্যার। হ্যাঁ, 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়ে যাওয়ার পরে আমরা দেখবো স্যার 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে বলা হয় যে এবার থেকে প্রত্যেক 10 ইয়ার্স অন্তর, 10 বছর অন্তর, বুঝতে পারলাম, আফটার 10 ইয়ার্স আবার এই মন্টেগু চেমসফোর্ড রিফর্মকে, আবার এই মন্টেগু চেমসফোর্ড রিফর্মকে স্যার কি করা হবে? মন্টেগু চেমসফোর্ড রিফর্মকে স্যার রিভিউ করবে একটা স্ট্যাটুইটারি কমিটি ব্রিটিশ পার্লামেন্টের, এবং তারপর ফার্দার স্যার প্রভিশনস নিয়ে আসা হবে। কিন্তু 10 বছরের আগেই, হ্যাঁ স্যার, 10 বছরের আগেই, এইবার 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা রিটেলিয়েশনে যখন নন কোঅপারেশন মুভমেন্ট লঞ্চ হয়, নন কোঅপারেশন মুভমেন্ট প্যান ইন্ডিয়া মুভমেন্ট হয়। প্যান ইন্ডিয়া মুভমেন্ট এর আগে 1857 স্যার রিভোল্ট অফ 1857 হয়েছিল, কিন্তু সেটা প্যান ইন্ডিয়া ছিল না। কিন্তু এটা মোটামুটি স্যার প্যান ইন্ডিয়া, মোটামুটি কেন, প্যান ইন্ডিয়া মুভমেন্ট ছিল স্যার, মাস মুভমেন্ট ছিল, তো মাসেসের ইনভলভ ছিল নন কোঅপারেশন মুভমেন্টে। 1922-এ চৌরি চৌরা ইনসিডেন্টের পর গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্টকে স্যার প্রত্যাহার করে নেয়, পরের বিষয়। কিন্তু 1919 থেকে 1927 অব্দি
ব্রিটিশ গভর্নমেন্টের ওপর কন্টিনিউ প্রেসার দেওয়া হয় স্যার কিসের জন্য? মোর প্রভিন্সিয়াল অটোনমি। এবং স্যার এর সঙ্গে যুক্ত হয় নতুন একটা জিনিস, সেটা হচ্ছে স্যার ডমিনিয়ন স্ট্যাটাস। এর সঙ্গে স্যার আরেকটা দাবি যুক্ত হয়, সেটা হচ্ছে স্যার ডমিনিয়ন স্ট্যাটাস। এখন গান্ধীজি ভারতবর্ষে আসার পর জানতেন যে আমরা ব্রিটিশারদের দ্বারা পরাধীন রয়েছি মিলিটারি ফোর্সে নয়। ব্রিটিশ তাদের মিলিটারি ফোর্স ইউজ করে আমাদের পরাধীন করে রাখেনি, আমরা পরাধীন রয়েছি বাই লিগালি। উই আর কোলোনাইজড বাই দ্য লিগালি। তো আমাদের যে ফাইট রয়েছে সেটা লিগাল ফাইট। তো 1919-এ গান্ধীজি ডিমান্ড করছিল স্যার প্রভিন্সিয়াল অটোনমি। কিন্তু 1919-এ যখন প্রভিন্সিয়াল অটোনমি না পেয়ে ডায়ারচি পাওয়া যায়, তারপরে নন কোঅপারেশন মুভমেন্ট এবং তারপর ডিমান্ড শুরু হয় স্যার আইএনসির মধ্যে যে ডমিনিয়ন স্ট্যাটাস লাগবে। ডমিনিয়ন স্ট্যাটাস মানে আমার স্যার নিজের দেশের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকবে, আমার দেশের স্যার নাগরিকের সিভিল রাইটস থাকবে, স্যার পলিটিক্যাল রাইটস থাকবে। কিন্তু স্টেটের যে হেড অফ দ্য স্টেট হবে, বুঝতে পারলাম, হেড অফ দ্য স্টেট যে হবে, হেড অফ দ্য স্টেট, তিনি হবেন স্যার রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্রিটিশ ক্রাউন। বুঝতে পারলাম না। তো ডমিনিয়নের ডিমান্ড চলে আসে স্যার কবে? 1927 আস্তে আস্তে। এবং 1928 1929-এ আইএনসি ডিক্লেয়ার করে দেয় যে 1 বছরের মধ্যে ডমিনিয়ন স্ট্যাটাস না দিলে কংগ্রেস আর ডমিনিয়ন শুনবে না, এবার স্যার ফুল ফ্লেজ ইন্ডিপেন্ডেন্স লাগবে, পূর্ণ স্বরাজ লাগবে। বুঝতে পারলাম না। তো এতদিন পর্যন্ত স্বরাজের ডিমান্ড হচ্ছিল, 1928 আস্তে আস্তে স্যার পূর্ণ স্বরাজের ডিমান্ড শুরু হবে, হিস্ট্রিতে পড়বে তোমরা। তো বিষয় হচ্ছে এরকম সিচুয়েশনে ব্রিটিশ গভর্নমেন্টের ওপর স্যার চাপ সৃষ্টি হয়। ব্রিটিশ গভর্নমেন্ট এই সময় কি করে, সাইমনের নেতৃত্বে একটা কমিশন তৈরি করে এবং স্যার তাকে পাঠিয়ে দেওয়া হয় ভারতবর্ষে রিভিউ করার জন্য। কাকে? মন্টেগু চেমসফোর্ড রিফর্ম 1919-কে। এখন মন্টেগু চেমসফোর্ড রিফর্ম 1919 তুমি রিভিউ করতে আসছো ব্রিটিশ গভর্নমেন্টের হয়ে, কাদের জন্য? ইন্ডিয়ানসদের জন্য। কিন্তু সেখানে সেই কমিশনে কোনো ইন্ডিয়ানসই নেই। বোঝো, যে কমিশন রিভিউ করবে মন্টেগু চেমসফোর্ড রিফর্মকে ফর গুড গভর্নেন্স ইন্ডিয়ানসদের জন্য, সেই কমিশনে কোনো ইন্ডিয়ানস নেই। এরই প্রতিবাদে লালা লাজপত রায় স্যার প্রতিবাদ দেখাতে থাকে, দেশ জুড়ে প্রতিবাদ হয়, স্যান্ডার্স অ্যাসাসিনেশন এই সময় ঘটে। তো এই সিচুয়েশনে স্যার সাইমন কমিশন ভারতবর্ষে আসে। সাইমন কমিশন ফিরে যায় 1930-তে। সাইমন কমিশনের স্যার রিপোর্ট টেবিল হয়। বোঝাতে পারলাম না? 1930-তে যখন সাইমন কমিশনের রিপোর্ট টেবিল হয়, টেবিল হওয়ার পর 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয়, ফার্স্ট রাউন্ড টেবিল, সেকেন্ড রাউন্ড টেবিল এবং থার্ড রাউন্ড টেবিল। বোঝাতে পারলাম না? তো 3টে রাউন্ড টেবিল কনফারেন্সের পর ব্রিটিশ গভর্নমেন্ট হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করে। এখন হোয়াইট পেপার বা শ্বেতপত্র কি স্যার? হোয়াইট পেপার বা শ্বেতপত্র গভর্নমেন্ট তখন প্রকাশ করে যখন কোনো গভর্নমেন্ট পলিসিকে ল তৈরি করার আগে সেই গভর্নমেন্ট পলিসির ওপর ওপেন ডিসকাশন দরকার পড়ে, মানুষের ফিডব্যাক নেওয়ার দরকার পড়ে। বোঝাতে পারলাম না? যখন গভর্নমেন্ট চাই পাবলিক ওপিনিয়ন জানতে কোনো গভর্নমেন্ট পলিসির ওপর, তখন স্যার হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করা হয়। তো এরকমই শ্বেতপত্র ব্রিটিশ গভর্নমেন্ট প্রকাশ করে, ফিডব্যাক নেওয়া হয় ভারতীয়দের। এবং তারপর তারপর মানে স্যার সাইমন কমিশন ভারতবর্ষে আসেন 1927-এ। সাইমন কমিশন ভারতবর্ষে আসে 1927। 1927-এর পর 1930-তে সাইমন কমিশনের রিপোর্ট আসে। রিপোর্ট আসার পর 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয়, তারপরে হোয়াইট পেপার প্রকাশ হয়। তারপর স্যার বহু প্রতীক্ষিত আইন হোয়াট ইজ কল্ড অ্যাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 ব্রিটিশ সরকার, ব্রিটিশ গভর্নমেন্ট স্যার পার্লামেন্টে নিয়ে আসে। কেন? ব্রিটিশ পার্লামেন্ট বলে যে ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্ট বলে ঠিক আছে, তোমরা কি তৈরি করতে চাইছো? ফেডারেশন তৈরি করতে চাইছো? ঠিক আছে, ফেডারেশন তৈরি করে নাও। তোমরা যদি ফেডারেশন তৈরি করতে পারো, ব্রিটিশ গভর্নমেন্টের, ব্রিটিশ পার্লামেন্টের কোনো আপত্তি নেই, তবে তোমরা ফেডারেশন তৈরি করতে পারলে করে নাও। বোঝাতে পারলাম না? এইবার 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে তোমরা দেখবে যে এই অ্যাক্ট ফার্স্ট টাইম ফাউন্ডেশন, তোমরা যদি দেখো, এটা হলো স্যার ফাউন্ডেশন অফ দ্য অল ইন্ডিয়া ফেডারেশন। কিন্তু অল ইন্ডিয়া ফেডারেশন সেই সময় তৈরি করা যায় না। বোঝাতে পারলাম না? অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করতে 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট স্যার ফেলিওর হয়। কেন ফেলিওর হয়? মনে করে দেখো, 1858-তে যখন
1858-তে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নিয়ে আসা হয়, তখন বলা হয় যে যে সমস্ত ব্রিটিশ ইন্ডিয়া রয়েছে, ব্রিটিশ ইন্ডিয়াতে গভর্নর থাকবে প্রভিন্স লেভেলে, গভর্নরের ওপরে ভাইসরয় থাকবে সেন্ট্রাল লেভেলে, ভাইসরয়ের ওপরে সেক্রেটারি অফ স্টেট থাকবে, তার উপরে স্যার ক্রাউন পার্লামেন্ট থাকবে একদম। এবং তার সঙ্গে আর একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করা হয়, সেটা হচ্ছে প্রিন্সলি স্টেট। বোঝাতে পারলাম না পারলাম না? তো এই প্রিন্সলি যে স্টেট রয়েছে, বোঝাতে পারলাম, এই প্রিন্সলি স্টেট দেশীয় রাজ্য যেগুলো, এই দেশীয় রাজ্যগুলোকে ইন্টারনাল ক্ষেত্রে কমপ্লিটলি অটোনমি দেওয়া হয়। বলে তোমরা ইন্টারনাল ক্ষেত্রে কমপ্লিটলি অটোনমাস থাকবে, দেশের তোমার নিজের রাজ্যের মধ্যে কিভাবে শাসন করবে, আইন তৈরি করবে, তোমার ব্যাপার। তবে তোমাদের থাকতে হবে যেটা হলো প্রিন্সিপাল অফ সুজারিনটি, প্রিন্সিপাল অফ ব্রিটিশ প্যারামাউন্টিসি। মানে ব্রিটিশ, মানে তোমরা ইন্টারনাল ক্ষেত্রে স্বাধীন, কিন্তু কোনো বিদেশি শক্তির সঙ্গে ব্রিটিশার্স ছাড়া অন্য কোনো ইউরোপীয় পাওয়ারের সঙ্গে সন্ধি চুক্তি করতে গেলে তোমাদের কি করতে হবে, ফরেন ম্যাটারে কোনো পদক্ষেপ নিতে গেলে তোমাদের ব্রিটিশ গভর্নর জেনারেলের স্যার ব্রিটিশার্সদের অনুমতি লাগবে। তো এই সিচুয়েশন ছিল, এই সিচুয়েশন 1858 থেকে চলতে চলতে 1935 অব্দি চলে আসে। তো 1935-এ যে সমস্ত দেশীয় রাজ্য ছিল, সেই সমস্ত দেশীয় রাজ্যগুলো কে নিজের রাজত্ব ছাড়তে চায়, কে নিজের ইন্টারনাল অটোনমি তো রয়েছে রাজ্যের মধ্যে, বাইরে যা হয় হোক নিজের রাজ্যে তো চলছে, নিজের স্বাধীনতা কোনো রাজা ছাড়তে চায় না। তো 1935-এ ব্রিটিশার্সরা বলে যে ঠিক আছে, তোমরা ফেডারেশন তৈরি করে নাও, কোনো অসুবিধা নেই আমাদের তরফ থেকে যদি তোমরা পারো। ব্রিটিশার্সরা জানতো যে 1858-তে আমরা স্যার ডিভাইড অ্যান্ড রুল করে দিয়েছি, বুঝতে পারলাম না পারলাম না? প্রিন্সলি স্টেট রয়েছে, প্রিন্সলি স্টেট স্যার নিজের অটোনমি ছাড়বে না, বুঝতে পারলাম? তো সেই সময় আমরা স্যার ফুললি ইমপ্লিমেন্ট করতে পারি না ফেডারেশন। উই আর ফেল টু ফেডারেশন ইন 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ডিপ্লোম্যাসি বোঝো ব্রিটিশার্সদের, তোমরা কি হবে, ফিউচার বিউরোক্র্যাট হবে, তো সাবজেক্টকে বুঝতে শেখো। আর কি করা হয় স্যার, তোমরা এখন যেটা দেখো না, 7 শিডিউলে রয়েছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এরকম 3টে লিস্ট তৈরি করা হয় ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম বলা হয় যে ফেডারেল লিস্ট থাকবে এবার থেকে। ফেডারেল লিস্টে সেই সময় 59 সাবজেক্ট ম্যাটার এন্টার করা হয়, প্রভিন্সিয়াল লিস্টে 54 সাবজেক্ট ম্যাটারের এন্ট্রি ছিল, এবং কনকারেন্ট লিস্ট স্যার তৈরি করা হয়। রেসিডিওরিস পাওয়ার, রেসিডিওরিস পাওয়ার মানে যে সমস্ত বিষয়, বুঝতে পারলাম, ফেডারেল লিস্টে নেই, প্রভিন্সিয়াল লিস্টে নেই, কনকারেন্ট লিস্টে নেই, সেই সমস্ত বিষয় সম্পর্কে ইন ফিউচার যদি ল তৈরি করার দরকার পড়ে, তো ইন ফিউচার ল কে তৈরি করবে স্যার, গভর্নর জেনারেল তৈরি করবে, মানে স্যার ভাইসরয় তৈরি করবে। বুঝতে পারলাম না পারলাম না? ওকে স্যার। রেসিডিওরিস পাওয়ার ওয়ার ভেস্টেড ইন দ্য গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল মানে ভাইসরয় সেম পোস্ট, গভর্নর জেনারেল স্যার কি করবে স্যার, রেসিডিওরিস পাওয়ার অ্যাপ্লাই করবে। এবং তুমি যদি দেখো, এই অ্যাক্ট অ্যাবলিশন ঘটায় ডায়ারচি সিস্টেম অ্যাট দ্য প্রভিন্স। অতএব 1919-এ, 1919-এ মন্টেগু চেমসফোর্ড রিফর্মে যেখানে প্রভিন্সিয়াল লেভেলে ডায়ারচিকে ইন্ট্রোডিউস করা হয়, সেই ডায়ারচির স্যার অবসান ঘটানো হয় 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে। বুঝতে পারলাম না পারলাম? কোথায়, প্রভিন্সিয়াল লেভেলে। এবং প্রভিন্সিয়াল অটোনমিকে দেওয়া হয়। এই প্রভিন্সিয়াল অটোনমির ডিমান্ড গান্ধীজি করছিল স্যার 1919-এ। এই প্রভিন্সিয়াল অটোনমি 1919-এ না পেয়ে কংগ্রেস যখন ডায়ারচি পায়, তো তারই রিটেলিয়েশনে লঞ্চ হয় নন কোঅপারেশন মুভমেন্ট। খিলাফত আন্দোলনকে এক জায়গায় করে আরো মাস মুভমেন্ট তৈরি করা হয় অন দ্য লিডারশিপ অফ মহাত্মা গান্ধী। কেমন একদম? ডায়ারচি ওয়াজ অ্যাডপ্টেড অ্যাট দ্য সেন্ট্রাল লেভেল। 1935-এ এসে সেন্টার লেভেলের ডায়ারচিকে ইন্ট্রোডিউস করা হয়। বুঝতে পারলাম না পারলাম? অতএব পুলিশ বলো, রেভিনিউ বলো, যত ইম্পর্টেন্ট ম্যাটার রয়েছে সমস্ত কিছু, কেমন ল অ্যান্ড অর্ডার, সমস্ত কিছু স্যার কার কাছে থাকবে স্যার, ভাইসরয়ের হাতে থাকবে। এবং সেন্ট্রাল লেজিসলেটিভের হাতে দিয়ে দেওয়া হয় স্যার ট্রান্সফার লিস্ট, যেখানে হেলথ বলো, স্যানিটাইজেশন বলো, এডুকেশন বলো, এই সমস্ত বিষয়গুলো থাকবে। বাইক্যামেরালিজম ওয়াজ ইন্ট্রোডিউস ইন 6 of 11 প্রভিন্স। 11 প্রভিন্সের মধ্যে 6টাতে বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউস করা হয়। পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে দেখে নাও, আসাম, বেঙ্গল, বোম্বে, বিহার, মাদ্রাস। বুঝতে পারলাম না পারলাম না? তো বিষয় হচ্ছে স্যার 6টা জায়গায়
6টা জায়গায় স্যার বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউস করা হয়, অ্যান্ড স্যার ইউনাইটেড প্রভিন্স। ওকে স্যার। তো 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে ফার্স্ট, মনে রাখবে, অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করার কথা বলা হয়, কিন্তু উই আর ফেল টু ফর্ম ফেডারেশন ডিউ টু প্রিন্সলি স্টেট, কারণ তারা তাদের অটোনমি ছাড়তে স্যার একদমই রাজি নয় অ্যাট দ্যাট টাইম। 3টে লিস্ট ইন্ট্রোডিউস করা হয়, ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। রেসিডিওরিস পাওয়ার আজকে যেমন পার্লামেন্ট অফ ইন্ডিয়ার হাতে রয়েছে, সেই সময় রেসিডিওরিস পাওয়ার ছিল স্যার গভর্নর জেনারেলের হাতে। রেসিডিওরিস পাওয়ার মানে স্যার অবশিষ্ট ক্ষমতা, যে যে সমস্ত সাবজেক্ট ম্যাটার উপরিউক্ত 3টে লিস্টে নেই, সেই বিষয়ে ইন ফিউচার যদি ল তৈরি করার দরকার পড়ে, তো সে বিষয়ে ল তৈরি করবে স্যার তৎকালীন সময় গভর্নর জেনারেল, এখন স্যার তৈরি করে পার্লামেন্ট অফ ইন্ডিয়া। ওকে স্যার, 7 শিডিউলে তোমরা যেটা দেখো, আর্টিকেল 248। ওকে স্যার। বাইক্যামেরালিজম স্যার ইন্ট্রোডিউস করা হয় 11 প্রভিন্সের মধ্যে 6-এ, আমরা দেখে নিলাম। এরপরে যদি আমরা দেখি প্রভিন্সিয়াল অটোনমি, এবার আমি তোমাদের ফার্স্ট স্লাইডে যেগুলো বললাম সেগুলো একটু দেখে নাও। দ্য অ্যাক্ট গিভ মোর অটোনমি টু দ্য প্রভিন্স, যার ডিমান্ড হয়ে আসছিল 1919 থেকে। ডায়ারচি ওয়াজ অ্যাবলিশড, পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করবে। 1935-এ ডায়ারচি ওয়াজ ইন্ট্রোডিউস ইন সেন্টার লেভেল। কোথায় স্যার? সেন্টার লেভেল। ওকে। কিন্তু 1919-এ ডায়ারচি ইন্ট্রোডিউস করা হয়েছিল অ্যাজ এ প্রভিন্সিয়াল লেভেল, সেই প্রভিন্সিয়াল লেভেলে ডায়ারচিকে স্যার অ্যাবলিশ করা হয়। দ্য গভর্নর ওয়াজ দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ, এবং এক্সিকিউটিভের হেড কে হয় স্যার? গভর্নর। আরেকটা কথা বলে দিই, গভর্নরের পাওয়ার ছিল, রিজার্ভ লিস্টে তো পাওয়ার ছিলই, যদি মনে করতো ট্রান্সফার লিস্টেও হস্তক্ষেপ করতে পারতো, কিছু বলার নেই। বোঝাতে পারলাম না? পারলাম না? হ্যাঁ স্যার, এরকম বিষয় একদম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 ডায়ারচি ইন্ট্রোডিউস করে কোথায় স্যার? সেন্টারে। দ্য সাবজেক্ট আন্ডার দ্য ফেডারেল লিস্ট ওয়ার ডিভাইডেড ইন্টু টু পার্টস, রিজার্ভ অ্যান্ড ট্রান্সফার্ড। বুঝতে পারলাম? দ্য রিজার্ভ সাবজেক্ট ওয়ার কন্ট্রোলড বাই দ্য গভর্নর জেনারেল, গভর্নর জেনারেলের কন্ট্রোলে থাকবে। কোন কোন বিষয় মোস্ট ইম্পর্টেন্ট বিষয় গভর্নমেন্ট চালাতে গেলে? ডিফেন্স বলো, এসেন্সিয়াল অ্যাফেয়ার্স, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় বলো, প্রেস বলো, পুলিশ বলো, ট্যাক্সেশন বলো, জাস্টিস বলো, ল অ্যান্ড অর্ডার বলো, এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলো, অল আর কনসিডার আন্ডার দ্য রিজার্ভ লিস্ট, যেটা থাকবে স্যার গভর্নর জেনারেলের হাতে, ভাইসরয়ের হাতে। ট্রান্সফার লিস্টের মধ্যে কি দেওয়া হয়? ট্রান্সফার লিস্টের মধ্যে এডুকেশন, ফরেস্ট, হেলথ, এই সমস্ত বিষয় দেওয়া হয়। হাউএভার দ্য গভর্নর জেনারেল ওয়াজ স্পেশাল পাওয়ার, গভর্নর জেনারেল হাতে স্পেশাল পাওয়ার রয়েছে ট্রান্সফার লিস্টের বিষয়েও ইন্টারফেয়ার করা, যেটা আমি তোমাদের বললাম। আমি তোমাদের প্রত্যেকটা বলে দিয়েছি, স্লাইডে একবার দেখে নাও, সুবিধা হবে। 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট স্যার ফেডারাল কোটা, একটা কথা বলি, বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউস করা হয়, হ্যাঁ 1935-এ। বাইক্যামেরালিজম সেন্টারে স্যার আরো ইনক্রিজ করা হয়, বলা হয় যে কাউন্সিল অফ স্টেট, কাউন্সিল অফ স্টেট 60 মেম্বার। বুঝতে পারলাম? যেটা আপার হাউস, আজকে আমরা যেটা রাজ্যসভা দেখি সেরকম। তো এই আপার হাউসে 60 মেম্বার ছিল, তার মধ্যে স্যার 60 মেম্বারের মধ্যে 23 এবং 33 ইলেক্টেড এবং নমিনেটেড। বুঝতে এই 27, 27 এবং স্যার 23, বুঝতে পারলাম? ইলেক্টেড এবং নমিনেটেড মেম্বার। 140 মেম্বার ছিল স্যার সেন্ট্রাল লেজিসলেটিভে। ফেডারেল কোর্ট ইন্ট্রোডিউস করা হয় 1935-এ। এস্টাবলিশড দিল্লি অ্যাজ এ রেজুলেশন অফ ডিসপিউট বিটুইন দ্য প্রভিন্স অ্যান্ড সেন্টার, যেটা বর্তমানে তোমরা দেখো অনারেবল সুপ্রিম কোর্ট করে। বোঝাতে পারলাম না? পারলাম না? স্টেট এবং সেন্টারের মধ্যে যে ডিসপিউট রয়েছে, অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে রয়েছে ফেডারেল কোর্টের, সুপ্রিম কোর্টের, তো সেই সময় ফেডারেল কোর্ট ইন্ট্রোডিউস করা হয় দিল্লিতে, এবং বলা হয় এবার থেকে রেজুলেশন করবে ডিসপিউট বিটুইন দ্য প্রভিন্স অ্যান্ড সেন্টার। এটা সুপ্রিম কোর্ট 1 চিফ জাস্টিস থাকবে, এবং স্যার নট মোর দেন 6 আদার জাজেস, নট মোর দেন 6 আদার জাজেস ইনক্লুডিং 1 চিফ জাস্টিস। সেই সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 ইন্ডিয়ান কাউন্সিলকে অ্যাবলিশ করা হয়। যে ইন্ডিয়ান কাউন্সিল চলে আসছিল কার সময় থেকে? 1919-এর ইন্ডিয়ান কাউন্সিল, যেখানে 3জন মেম্বার ছিল, মনে করে দেখবে, কাউন্সিলকে অ্যাবলিশ করা হয়। ইন্ডিয়ান কাউন্সিল ওয়াজ অ্যাবলিশড, পরীক্ষায় এমসিকিউ জিজ্ঞেস করবে যে ইন্ডিয়ান কাউন্সিলকে কোন অ্যাক্টে অ্যাবলিশ করা হয়, 1935, 1919, 1909, কনফিউজড হবে না কেমন একদম। ইন্ডিয়ান কাউন্সিলকে অ্যাবলিশ করে আবার পুনরায় সেক্রেটারি অফ স্টেট, এসওএস কে দায়িত্ব দিয়ে দেওয়া হয় ইন্ডিয়ান ম্যাটার্স এর উপর, জিনিস সমস্ত কিছু কাজকর্ম দেখার, কেমন, যার অফিসার ইংল্যান্ডে ছিল।
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 স্যার ফ্র্যাঞ্চাইজি ইন্ট্রোডিউস করে, ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস ডাইরেক্ট ইলেকশন ইন ইন্ডিয়া, মনে রাখবে, ফার্স্ট টাইম ডাইরেক্ট ইলেকশন ইন ইন্ডিয়া ইন্ট্রোডিউস করা হয় স্যার 1935-এ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 স্যার রিঅর্গানাইজেশনও করে, কি মনে রাখবে, সিন্ধ ওয়াজ কভার্ড, সিন্ধের সঙ্গে সঙ্গে দেখবে স্যার, সিন্ধ থেকে স্যার কার্ভড করা হয়, সিন্ধ থেকে বোম্বে প্রেসিডেন্সি, বুঝতে পারলাম? তো সিন্ধ ওয়াজ কার্ভড ফ্রম বোম্বে প্রেসিডেন্সি, সিন্ধকে আলাদা করা হয় বোম্বে প্রেসিডেন্সি থেকে। বিহার এবং উড়িষ্যাকে স্প্লিট করা হয়, বিভক্ত করা হয়। বার্মা, ব্রহ্মদেশ, সেটাকে স্যার সেপারেট করা হয় ফ্রম ইন্ডিয়া 1935-এ, মনে রাখবে। তো বিফোর 1935 বার্মা ওয়াজ পার্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া, বাট আফটার 1935 স্যার ইন্ডিয়া থেকে আলাদা করা হয়। আদেনকে স্যার সেপারেট ক্রাউন কলোনিতে পরিণত করা হয়, ইন্ডিয়া থেকে আলাদা করা হয়, বুঝতে পারলাম না পারলাম না? তো এই সমস্ত রিঅর্গানাইজেশন গুলো স্যার করা হয় 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে। তো আজকে 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং স্যার 1919 মন্টেগু চেমসফোর্ড রিফর্ম, আমি যে দুটো পড়ালাম, কোনো অসুবিধা রয়েছে থাকলে কমেন্ট সেকশনে জানাবে, বোঝাতে পারলাম না পারলাম না? কেমন? পরের দিন আমরা স্যার দেখব, এর পরে পরের দিন আমরা স্যার দেখব এর পরে রাইজ অফ নেতাজি, এবং তারপরে 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট অব্দি। তারপরে ক্লাসটা আমাদের শেষ হবে, তারপর আমরা মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন শুরু করব। তো আজকের ক্লাসে আমরা দেখলাম কুইক রিক্যাপ 2 মিনিটের। 1999 আস্তে আস্তে শুরু হয় স্পেসিফিক ডিমান্ড অফ স্বরাজ, যে স্বরাজে প্রভিন্সিয়াল অটোনমি ডিমান্ড করা হয় গান্ধীজি আইএনসির নেতৃত্বে। বাট ব্রিটিশার্স প্রভিন্সিয়াল অটোনমির জায়গায় আমাদের যেটা দেয় সেটা হলো ডায়ার্চি, যেখানে দুটো লিস্ট ইন্ট্রোডিউস করা হয়, রিজার্ভ লিস্ট এবং ট্রান্সফার লিস্ট অ্যাট প্রভিন্সিয়াল লেভেল। মোস্ট ইম্পর্টেন্ট ক্রুশাল ম্যাটার দ্যাট ইজ কমপ্লিটলি কভার্ড ইন দ্য রিজার্ভ লিস্ট, যার মধ্যে পুলিশ গেল, ট্যাক্সেশন গেল, রেভিনিউ গেল, পাবলিক ল অ্যান্ড অর্ডার গেল, সমস্ত কিছু ট্রান্সফার লিস্টের মধ্যে অপেক্ষাকৃত কম বিষয় দেওয়া হয়। এরই রিটালিয়েশনে স্যার কি হয় স্যার, পরবর্তীকালে নন কোঅপারেশন মুভমেন্ট লঞ্চ হয়। 1919-এ বলা হয় যে এবার থেকে 10 বছর অন্তর একটা স্ট্যাটিউট কমিটি তৈরি করা হবে, যে স্যার রিভিউ করবে মন্টেগু চেমসফোর্ড রিফর্মকে। কিন্তু কমপ্লিট ক্রমবর্ধমান ডিমান্ডের চোটে 1927-এই ব্রিটিশ বাধ্য হয় স্যার সাইমন কমিশনকে পাঠাতে টু রিভিউ মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। সাইমন কমিশন 1927-এ আসে, ভারতবর্ষে স্যার মার্চ মাস মুভমেন্ট হয়, সবাই স্যার বিরোধিতা করে, অপোজ করে। লালা রাজপথ রায় স্যার অপোজ করতে থাকে, আইএনসি অপোজ করে, প্রত্যেকে। কেন? কারণ কি? কারণ সাইমন কমিশনের মধ্যে কোনো ইন্ডিয়ানসই ছিল না, বুঝতে পারলাম? তারপরে 1930 সাইমন কমিশনের টেবিল রিপোর্ট টেবিল হয়, ফার্স্ট রাউন্ড টেবিল, সেকেন্ড রাউন্ড টেবিল, থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়। তারপরে তোমরা দেখবে স্যার ব্রিটিশ সরকার প্রকাশ করে হোয়াইট পেপার, এবং হোয়াইট পেপারের পর 1935 ফেডারেশন তৈরি করার জন্য বলা হয় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমাদের দেওয়া হলো, তোমরা তৈরি করতে পারলে ফেডারেশন তৈরি করে নাও। বাট আমরা ফেডারেশন তৈরি করতে ব্যর্থ হই দেশীয় রাজরাজওয়ারার জন্য, প্রিন্সলি স্টেটের জন্য, কারণ তারা যে অটোনমি এনজয় করে আসছিল টিল 1858, সেই অটোনমি তারা ছাড়তে স্যার রাজি ছিল না। সো উই আর ফেল টু ফর্ম ফেডারেশন ইন 1935। তিনটে লিস্ট ইন্ট্রোডিউস করা হয়, ফেডারেল লিস্ট, স্টেট লিস্ট এবং স্যার তোমরা যদি দেখো কনকারেন্ট লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। ফেডারেল লিস্টের মধ্যে তোমরা দেখবে ফেডারেল লিস্টে দুটো জিনিস করা হয়, ডায়ার্চ ইন্ট্রোডিউস করা হয় 1935-এ অ্যাজ এ সেন্ট্রাল লেভেল। রিজার্ভ বিষয়গুলো ভাইসরয়ের হাতে থাকে, ট্রান্সপার্ট বিষয় লেজিসলেচারের হাতে দেওয়া হয়। ইন্ডিয়ান কাউন্সিলকে অ্যাবলিশ করা হয়, প্রভিন্সিয়াল লেভেলে ডায়ার্চিকে অ্যাবলিশ করা হয়, প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হয়। বোঝাতে পারলাম না পারলাম না? 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে আমরা দেখবো স্যার ফ্রাঞ্চাইজি দেওয়া হয়, ফার্স্ট টাইম ইলেকশন হয় ইন্ডিয়াতে। স্যার এই এই ইলেকশন না, তোমরা এখনকার যে ইলেকশন ভাবছো সেই না, ফার্স্ট টাইম স্যার, তবুও ডাইরেক্ট স্যার ফ্রাঞ্চাইজি ইন্ট্রোডিউস তো করা হয় 1935-এ, একদম ইন্ট্রোডিউস করা হয় স্যার। রিঅর্গানাইজেশন করা হয় ব্রহ্মদেশ, ব্রাহ্মাকে স্যার কি করা হয়, বার্মাকে স্যার কি করা হয়, ব্রহ্মদেশকে, বার্মাকে স্যার সেপারেট করা হয় ফ্রম ইন্ডিয়া। সিন্ধকে কার্ভ করা হয় ফ্রম বোম্বে প্রেসিডেন্সি। বিহার এবং উড়িষ্যাকে স্প্লিট করা হয়, আদেনকে সেপারেট ক্রাউন কলোনিতে পরিণত করা হয়। তো প্রত্যেকটা প্রভিশনস আমি তোমাকে পড়িয়ে দিলাম 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের, ব্যাকগ্রাউন্ড বলে দিলাম পলিটির সঙ্গে ইন্টারলিঙ্ক করে। আমি আশা করি তোমাদের ক্লাসটা কাজে লাগবে। নেক্সট ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ মাই অল বিলভ স্টুডেন্ট অ্যান্ড মাই ডিয়ার ফিউচার অফিসার্স। জয় হিন্দ, থ্যাংক ইউ।